দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প রক্তমাখা ডাকবাক্স। নদিয়ার একটি পুরনো গ্রামে থাকত সৌম্য। সদ্য স্কুল শিক্ষক হিসাবে চাকরি পেয়ে সেই গ্রামের এক পুরনো বাড়িতে ভাড়ায় উঠেছিল। বাড়ির সামনে একটি ছিল মরচে ধরা লাল ডাকবাক্স। বাড়ির মালিক বারবার বলেছিলেন, রাতে যদি ওই ডাকবাক্সে কোনো চিঠি দেখো কখনো খুলবে না। সৌম্য বিষয়টাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল। একদিন গভীর রাতে বাইরে কুকুরের অদ্ভুত চিৎকারে তার ঘুম ভেঙে যায়। জানলার ফাঁক দিয়ে তাকাতেই সে দেখতে পেল ডাকবাক্সের মুখটা খোলা, আর তার ভেতর থেকে বেরিয়ে আছে একটা সাদা খাম। কৌতূহল সামলাতে না পেরে সৌম্য বাইরে গেল। খামটির ওপর লাল কালি দিয়ে লেখা ছিল, যার হাতে পৌঁছাবে সে পরবর্তী নাম জানবে। সৌম্যের বুক কেঁপে উঠল। খাম খুলতে একটা মাত্র কাগজ বেরিয়ে এলো। তাতে লেখা, আগামী 7 দিনের মধ্যে একজন মারা যাবে, নাম প্রদীপ ঘোষ। পরের দিন সকালে খবর এলো গ্রামের বৃদ্ধ প্রদীপ ঘোষ রাতে হৃদয়রোগে মারা গেছেন। সৌম্যের হাত থেকে কাগজটা পড়ে গেল। হঠাৎ আসল আতঙ্ক এখনো বাকি ছিল, কারণ সেই রাতে আবার ডাকবাক্সে একটি নতুন চিঠি এলো, আর এবার সেখানে লেখা নামটি ছিল সৌম্য সেন। হঠাৎ তার পেছন থেকে ভেসে এলো শুকনো গলা, চিঠি কখনো ভুল নাম লেখে না। সৌম্য ঘুরে দাঁড়াতেই দেখল ডাকবাক্সের পাশে দাঁড়িয়ে আছে এক রক্তমাখা ডাকপিয়ন, আর তার চোখ দুটো সম্পূর্ণ কালো। রক্তমাখা ডাকপিয়নকে দেখে সৌম্য চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু চোখের পলকে অবয়বটা অদৃশ্য হয়ে গেল। চারিপাশে শুধু ঠান্ডা বাতাস আর নিস্তব্ধতা। কাঁপতে কাঁপতে সে বাড়ির ভেতরে ফিরে এলো। সারা রাত তার ঘুম হলো না। পরের দিন সকালে সে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিহর কাকার কাছে গেল। সব কথা শুনে বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, 25 বছর আগে এই গ্রামে একজন ডাকপিয়ন ছিল, নাম নিত্যানন্দ। এক বর্ষার রাতে গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে ফিরছিল, কিন্তু ডাকাতদের হাতে খুন হয়, আর রক্তে ভিজে গিয়েছিল চিঠিগুলো। তারপর সৌম্য জিজ্ঞাসা করল, তারপর থেকেই এই ডাকবাক্সে অভিশপ্ত চিঠি আসতে শুরু করে। যার নাম আসে সে কয়েকদিনের মধ্যেই মারা যায়। সৌম্যের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এবার চিঠিতে তার নামই লেখা ছিল। সেই রাতে সে সিদ্ধান্ত নিল ডাকবাক্সটা ভেঙে ফেলবে। রাত 12টায় হাতুড়ি নিয়ে বাইরে বেরোলো সে, কিন্তু ডাকবাক্সের কাছে যেতেই দেখল মাটির উপরে ছড়িয়ে আছে শত শত পুরনো চিঠি। সব চিঠিতেই মৃত মানুষদের নাম লেখা। হঠাৎ একটা দমকা হাওয়া চিঠিগুলো উড়াতে শুরু করলো, আর সৌম্য দেখতে পেল প্রতিটি খামের ওপর লাল অক্ষরে লেখা একটাই বাক্য, তালিকা এখনো শেষ হয়নি। ঠিক তখনই ডাকবাক্সের মুখ ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটি নতুন খাম। কাঁপতে কাঁপতে সৌম্য খামটি খুলল। কাগজে লেখা ছিল পরবর্তী নাম হরিহর মণ্ডল। সৌম্য হতবাক হয়ে গেল, কিন্তু আরো ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছিল। কাগজের নিচে এবার প্রথমবারের মতো আরেকটি লাইন লেখা ছিল, যদি নিজের নাম মুছতে চাও তাহলে মৃত ডাকপিয়নের অভিশপ্ত চিঠিগুলি পৌঁছে দিতে হবে। ঠিক তখনই তার কানের কাছে ভেসে এলো পরিচিত সেই শুকনো গলা, সময় খুব কম সৌম্য। আর অন্ধকারের মধ্যে দুটো কালো চোখ জ্বলে উঠল। সৌম্যের হাত থেকে চিঠিটা প্রায় পড়ে যাচ্ছিল। মৃত ডাকপিয়নের অভিশপ্ত চিঠি পৌঁছে দিতেই হবে, কিন্তু কাকে? পরের দিন সকালেই সে আবার ডাকবাক্সের কাছে গেল। রাতে সে ছড়িয়ে থাকা চিঠিগুলো এখনো মাটিতে পড়ে আছে। সাহস করে একটা খাম খুলতেই সে অবাক হয়ে গেল।
খামের উপরে লেখা নামটি বহু বছর আগে মারা যাওয়া এক বৃদ্ধার, কিন্তু চিঠির ভেতরে ছিল তার ছেলের লেখা শেষ বার্তা, মা, আমি ফিরে আসব। হরিহর কাকা চিঠিটা দেখে দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটা যুদ্ধের সময় মারা গিয়েছিল, তার চিঠি কখনো মায়ের কাছে পৌঁছায়নি। সৌম্য বুঝতে পারল এইসব চিঠি এমন মানুষদের জন্য যাদের কাছে জীবনের গুরুত্বপূর্ণ বার্তা কখনো পৌঁছায়নি। সেই রাতেই সে প্রথম চিঠিটি গ্রামের শ্মশানের পাশে বৃদ্ধার সমাধির কাছে রেখে এলো। কিন্তু তখনই হঠাৎ চারিপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল, আর তার সামনে কয়েক মুহূর্তের জন্য দেখা দিল এক বৃদ্ধার শান্ত মুখ, মুখে হাসি। তারপর সব মিলিয়ে গেল। পরের দিন সকালে ডাক বাক্সের নতুন একটি চিঠি এলো। এবার সেখানে কোনো মৃত্যুর নাম নেই, লেখা ছিল, একটি চিঠি পৌঁছেছে, আরও 23টি বাকি। সৌম্যের মনে একটা আশা জাগল, কিন্তু সেই রাতেই ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাত 2টোয় দরজায় জোরে জোরে ধাক্কানোর শব্দ হলো। সৌম্য দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল বাইরে দাঁড়িয়ে আছে রক্তমাখা ডাকপিয়ন। তার হাতে একটি মোটা রেজিস্টার। ডাকপিয়ন ধীরে ধীরে রেজিস্টারটা খুলল। সেখানে অসংখ্য নাম কাটা, আর শেষ পাতায় বড় বড় অক্ষরে লেখা সৌম্য সেন। নামের পাশে ধীরে ধীরে লাল কালি দিয়ে একটি দাগ পড়তে শুরু করলো। সে যেন অদৃশ্য কেউ তার মৃত্যুর তারিখ লিখছে। আর তখনই ডাকপিয়ন প্রথমবারে কথা বলল, আর মাত্র 3 রাত। রক্তমাখা ডাকপিয়নের কথা শুনে সৌমের শরীর কেঁপে উঠল। আর মাত্র 3 রাত, কথাটা বলেই অবয়বটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। সারা রাত তার চোখে ঘুম এলো না। পরের দিন সকালে সে পুরনো নথিপত্র খুঁজতে গ্রামের লাইব্রেরিতে গেল। অনেক খোঁজাখুঁজির পর একটি শতবর্ষ পুরনো সংবাদপত্রে সে ভয়ঙ্কর তথ্য পেল। নিত্যানন্দ ডাকপিয়ন শুধু খুনই হয়নি, মৃত্যুর আগে সে গ্রামের মানুষদের 24টি গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে ফিরছিল। চিঠিগুলো এখনো তাদের গন্তব্যে পৌঁছায়নি, আর সেই অসমাপ্ত দায়িত্ব তাকে মৃত্যুর পরেও মুক্তি দেয়নি। সৌম্য হিসাব করল, একটি চিঠি সে পৌঁছে দিয়েছে, এখনো 23টি বাকি। কিন্তু তার হাতে মাত্র 3 রাত। সেই দিন সন্ধ্যায় ডাকবাক্সে আরেকটি চিঠি এলো। ভেতরে একটি পুরনো ঠিকানা, গ্রামের এক পরিত্যক্ত বাড়ি। রাতে সে সেখানে গেল। বাড়িটি বহু বছর ধরে খালি আছে। ভেতরে ঢুকতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। দেওয়ালে ঝুলানো পুরনো চিঠিগুলি যেন একে একে তাকে দেখছে। সৌম্য কাঁপতে কাঁপতে চিঠিটি একটি ভাঙা টেবিলের উপর রাখল। হঠাৎ চারিদিকে এক শব্দ শুরু হলো। তারপর অন্ধকার থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ মানুষের স্বচ্ছ অবয়ব। লোকটির চোখে জল। তিনি ধীরে ধীরে চিঠিটি হাতে নিলেন। চিঠি পড়ে মুখে ফুটে উঠল হাসি। পর মুহূর্তে তিনি বাতাসে মিলিয়ে গেলেন। ঠিক তখনই সৌমের মোবাইলে একটি মেসেজ ভেসে এলো। কোনো নাম্বার নেই, শুধু লেখা, 2টো চিঠি পৌঁছেছে, আরও 22টি বাকি। সৌম্য হতবাক, কিন্তু বাড়ি ফেরার সময় সে বুঝল কেউ তাকে অনুসরণ করছে। পিছনে পায়ের শব্দ। সে দ্রুত হাঁটতে লাগলো। পায়ের শব্দ দ্রুত হতে লাগলো। হঠাৎ সাহস করে পিছনে তাকাতেই তার বুক হিম হয়ে গেল। রক্তমাখা ডাকপিয়ন নয়, তার পিছনে হাঁটছে 24টি ছায়ামূর্তি। তাদের প্রত্যেকের হাতে একটি করে পুরনো খাম, আর সবার চোখ এক দৃষ্টিতে সৌম্যের দিকে। তারপর তারা একসঙ্গে বলল, আমাদের চিঠি কোথায়? ঠিক তখনই গ্রামের বাড়িতে রাত 12টার ঘন্টা বেজে উঠল। আর অন্ধকারের মধ্যে থেকে ভেসে এলো আরো ভয়ঙ্কর একটি চিঠি, সময় শেষ হয়ে আসছে। 24টি ছায়ামূর্তি ধীরে ধীরে সৌম্যকে ঘিরে ধরল। তাদের চোখে রাগ নয়, কিন্তু গভীর অপেক্ষা। বছরের পর বছর ধরে তারা যেন একটি বার্তার জন্য অপেক্ষা করছে। হঠাৎ তাদের মধ্যে একজন এগিয়ে এলো। তার শরীর আধা স্বচ্ছ। সে কাঁপা গলায় বলল,
আমরা মরেছি, কিন্তু আমাদের শেষ কথাগুলো কখনো পৌঁছায়নি। এরপর একে একে সব ছায়ামূর্তি তাদের অসমাপ্ত গল্প বলতে শুরু করলো। কেউ মায়ের কাছে ক্ষমা চাইছিল, কেউ প্রিয় মানুষের কাছে শেষবারের ভালোবাসার কথা জানাতে চেয়েছিল, কেউ আবার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ খবর পাঠিয়েছিল। কিন্তু কোনো চিঠিই পৌঁছায়নি। সৌমের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল এই আত্মাগুলো ভয়ঙ্কর নয়, তারা বন্দী, অসমাপ্ত অপেক্ষার বন্দী। ঠিক তখনই চারিদিক কেঁপে উঠল, যেন কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো রক্তমাখা ডাকপিয়ন। কিন্তু এবার তার চোখে আগের মতো ক্রোধ নেই। সে ধীরে ধীরে নিজের রক্তমাখা ব্যাগটি সৌমের হাতে তুলে দিল। ব্যাগের ভেতরে ছিল বাকি সব চিঠি। তারপর সে বলল, আমার সময় শেষ। আজ শেষ রাত। সূর্য ওঠার আগে সব চিঠি পৌঁছাতে না পারলে অভিশাপ নতুন বাহক খুঁজে নেবে। নতুন বাহক? তুমি। সৌমের বুক কেঁপে উঠল। সে বুঝল ব্যর্থ হলে তাকে মৃত্যুর পর নতুন রক্তমাখা ডাকপিয়ন হয়ে ঘুরে বেড়াতে হবে। ঠিক তখনই ডাকপিয়নের শরীরের ক্ষতগুলো থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমাকে মুক্তি দাও। আর সেই মুহূর্তে সৌমের হাতে থাকা ব্যাগের ভেতর থেকে সব চিঠি একসঙ্গে কাঁপতে শুরু করলো। বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, আর পূর্ব আকাশে ভোর হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। রাত তখন প্রায় শেষের দিকে। আকাশে মেঘ গর্জন করছে, ঝড়ে গাছপালা দুলছে। সৌম্য রক্তমাখা ব্যাগ কাঁধে নিয়ে একের পর এক ঠিকানায় ছুটে বেড়াতে লাগলো। কখনো পুরনো বাড়ির ধ্বংসস্তূপে, কখনো শ্মশানের পাশে, কখনো গ্রামের প্রাচীন বটতলার নিচে। প্রতিটি চিঠি পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে এক একটি আত্মার শান্ত হয়ে মিলিয়ে যেতে লাগলো। রাত ৩টে, তারপর ৪টে। শেষ ব্যাগে রইল মাত্র একটি চিঠি। সৌম্য স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু খামের ওপর লেখা নাম দেখে তার শরীর জমে গেল। নিত্যানন্দ ডাকপিয়ন। সে হতবাক হয়ে গেল। মৃত্যু ডাকপিয়নের জন্য চিঠি, মৃত ডাকপিয়নের জন্য চিঠি। কাঁপতে কাঁপতে খাম খুলল সে। ভেতরে ছোট্ট একটি চিঠি লেখা, বাবা, আমি তোমার উপর কখনো রাগ করিনি। তুমি সেদিন ফিরতে না পারলেও আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করেছি। তোমার মেয়ে কুসুম। সৌম্যের চোখ ভিজে উঠল। এত বছর ধরে নিত্যানন্দ নিজের মেয়ের শেষ চিঠিটাই পায়নি। হয়তো সেই কারণে তার আত্মা মুক্তি পায়নি। কিন্তু তখনই কুয়াশার মধ্যে রক্তমাখা ডাকপিয়ন আবার দেখা দিল। সৌম্য ধীরে ধীরে চিঠিটা তার হাতে তুলে দিল। নিত্যানন্দ কাঁপা হাতে চিঠি পড়তে লাগলো। পড়া শেষ হতেই তার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বহু বছরের যন্ত্রণা যেন এক মুহূর্তে মুছে গেল। তারপর ধীরে ধীরে তার রক্তমাখা পোশাক পরিষ্কার হতে শুরু করলো। মুখে ফুটে উঠল শান্ত হাসি। চারিপাশে ভেসে এলো সেই অসব চারিপাশে ভেসে উঠল সেই সব আত্মা যাদের চিঠি পৌঁছে গিয়েছিল। তারা সবাই নিত্যানন্দকে ঘিরে দাঁড়ালো। পূর্ব আকাশে তখন সূর্যের প্রথম আলো। নিত্যানন্দ সৌম্যের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ, আজ আমার দায়িত্ব শেষ হলো। তারপর এক ঝলক সাদা আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। সব আত্মা একে একে মিলিয়ে গেল, আর গ্রামের সে পুরনো ডাকবাক্স ধীরে ধীরে ধুলোয় ভেঙে পড়ল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।